যেই ব্যবস্থার কারণে, যেই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং এক গণতান্ত্রিক রাষ্ট্রকে গুম খুনের মাধ্যমে বিরোধী মত নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম খুন এবং এক স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন। আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দাঁড়িয়ে, সেই প্রতিষ্ঠানগুলো 50 বছরেও গড়ে ওঠে নাই। আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই। সাকিব ভাই খুব ভালোভাবে বলেছেন যে এখন এই পরিবর্তনের পর আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল, যাদের হাতে প্রশাসন ছিল, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল, তারা একভাবে পরিচালনা করেছে, এখন তো তারা নাই। এখন আমরা যারা আছি, আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই, এটা চলবে না। এবং এই রাজনীতি কার্যত 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি, যে আমরা পরিবর্তন চাই, একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার। গতকালকে গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফস্বল সাংবাদিক, মানে তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ আছে, মানুষ এগিয়ে আসছে না। এই রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত, কত মানুষ আশপাশে, কিন্তু কেউ মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না। কিংবা মিটফোর্ডের ঘটনায় যদি যান, অপরাধীর, আমরা মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই, অপরাধীর কোনো সংগঠন নাই, তারা অপরাধী। এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, সে রাজনৈতিক দল মত যেই থাকুক, তাকে যেন উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয়, যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে। কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের অনেক কথা বললেন, আপনারা দেখেছেন যে মানুষ, ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে, কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে, একটু সামনে ধরে রেখেছে, কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে, তার গায়ে লাগতে পারে। এই সাহসী মানুষ আমরা দেখেছি। একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে, তারপরেও আন্দোলন থেকে কেউ সরে যায় না। কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায়, তার পাশে থাকা যায়, সেটা একটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি। তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো, আশপাশে এত মানুষ ছিল, আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে। এখন দু একটা ঘটনা ধরেন, এই ধরনের ঘটনা অবশ্যই এটা নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না। কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে, দু একটি ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই ধরনের আবার দোয়া তোলা আমাদের ঠিক না। যে ধরেন ওইখানে কি স্বরাষ্ট্র উপদেষ্টা যে আসলে রক্ষা করবে, বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো? আমাদের এইখানে এই ধরনের প্রবণতা, সিস্টেম, এগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা পরিবর্তন চাই, বিশেষ করে অন্যান্য সরকারের চেয়ে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল, সেখানে আমরাও মনে করি যে আমরা বড় রকমের একটা ধাক্কা খেয়েছি। বিশেষ করে আমরা বারবার বলছি যে যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত রাজনৈতিক দলের, তো শেখ হাসিনা বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন। কিন্তু দেখেন গত 11 মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে, কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে, বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে। কয়েকজনকে সাময়িক সরিয়ে রেখেছিল, হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে, কিংবা বিভিন্ন ধরেন কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, কিন্তু তাদেরকে পুনর্বাসনে সেটা আপনারা দেখেন। কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম, যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদই তো, আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোই তো
তাদেরকে সুযোগ দিচ্ছে। এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে। আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে, রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে, নির্বাচনের মাঠে শক্তি হবে, এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। তাই আমরা আহ্বান জানাবো সকলকে যে ফ্যাসিবাদের প্রশ্নে, ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে। বিএনপির জায়গা থেকে বিএনপি, জামাতের জায়গা থেকে জামাত, সাকিবের জায়গা থেকে সাকিব ভাই, আমাদের জায়গা থেকে আমরা সবাই রাজনীতি করা এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে অনেকে রাজনীতি যুক্ত হয়নি। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই, কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার। আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি। সংস্কারের প্রশ্নে সাকিব ভাই যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছি, কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যে প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই। বরঞ্চ এখানে কিছু কথা মন গড়া কথা জুড়ে দেওয়া হয়েছে। কোন কোন দলের ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন কি বলবেন যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতিক কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে। যেমন ধরেন এখানে আপনারা হাউজে সাংবাদিক আছেন, রাজনৈতিক কর্মী আছেন। আচ্ছা, ইতিহাসের ধারাবাহিকতা থাকতে পারে, এই ধরনের ঘোষণাপত্র সংক্ষিপ্ত হয়, কিন্তু অল্প কথা থাকলে সেটার মূল্য থাকে অনেক, সেটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে। এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা অবশ্যই এই 16 বছরের ফ্যাসিবাদী জমানার, ফ্যাসিবাদী আমলের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, এগুলো মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে, এগুলো মানুষকে ক্ষুব্ধ করেছে, মানুষের মধ্যে অত্যাচার, নির্যাতন কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখিয়েছে। যেমনিভাবে আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমরা সরকারি চাকরির বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম। তা আমরা কি চাকরিতে ঢুকেছি? আমরা কি 18 সালে আমাদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, আমরা কি আন্দোলন বাদ দিয়ে দিয়েছি? বরঞ্চ কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পেয়েছি, নিজেদেরকে আরেকটু প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করার চেষ্টা করেছি। ডাকসু নির্বাচনের পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছি এবং এই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেরই মাঝে আপনারা জানেন এক নিরাপদ সড়ক আন্দোলন, যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ। এই নিরাপদ সড়ক আন্দোলনের এই কিশোররাই দুঃসাহস দেখিয়েছিল, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছিল, ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়। দেখেছেন অনেক বড় বড় নেতা, পুলিশের পদস্থ কর্মকর্তা গাড়ি লাইসেন্স দেয়, কাগজ দেয়, ছাত্ররা সড়কে নামাইয়া তাকে হাঁটাই নিয়েছে এবং ওই ছাত্ররাই প্ল্যাকার্ড তুলেছিল রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র মেরামত চাই। আন্দোলনে রাস্তা বন্ধ করে বলছিল রাষ্ট্র সংস্কার চলছে এবং কিছু ছবি ফেসবুকে আপনারা দেখেছেন কি সুন্দরভাবে একদিকে একটা লেন অ্যাম্বুলেন্স যাচ্ছে, একটা লেন রিক্সা যাচ্ছে, একটা লেনে মানুষ হেঁটে যাচ্ছে। এইভাবে আন্দোলনের মাঝখানে তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল। সত্যিকার অর্থে এই ছাত্রদের প্ল্যাকার্ড থেকেই, এই ছাত্রদের স্লোগান থেকেই আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে না, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের কিশোরেরা, তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি। কারণ সত্যিকার অর্থে অনেকেই বলে আপনি অন্য দলে যান নাই, যেতে পারতেন আপনারা। প্রকৃত অর্থে বিদ্যমান রাজনীতিকে আমাদের পছন্দ মনে হয় নাই এবং তাদের অনেকেই কর্মকাণ্ড কাছাকাছি ছিল, যে কারণে মনে হয়েছে যে আমরা যদি নাও পারি অন্যকে পথ দেখাতে পারবো। দেখেন এই যে আন্দোলনের নন ফেস, আন্দোলনের সবচেয়ে পরিচিত লিডাররা, তাদের অধিকাংশ এই আমরা যেই সংগঠন থেকে
রাজনৈতিকভাবে আজকে এই জায়গায় এসেছি ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নিয়েছে। একটা কথা, এটা আমার জায়গা থেকে এখন বলা উচিত না, কারণ এগুলো নিয়ে কাদা ছোড়াছুড়ি অযথা বিতর্ক পারে। তারপর আবার এটা ইতিহাসের একটা কথা বলা লাগবে। কিছু কথা, কিছুদিন আগে আন্দোলনে আমাদের পরিচিত এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা ছিলেন সাদিক কায়ুম। সে বলেছিল যে আমাদের যে ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদ, তার থেকে কিছু ছেলেদেরকে তারা মূলত আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে, সহযোগিতা করেছে। এবং তার বয়ানে সে বলছে যে 18 সালের কোন সংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরের নিয়মিত যোগাযোগ ছিল, তাদেরকে সহযোগিতা করত। প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এইটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হতো। আমি কিন্তু ওপেন, এটা তো লুকোচুরি কিছু। আমি বিশ্ববিদ্যালয়ে ওই চরাঞ্চলের বরিশাল, আমার ইউনিয়নের নাম চর বরিশাল, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল চর থেকে আমি উঠে এসেছি। আমার বাবা একেবারেই একজন নিম্নবিত্ত পরিবারের মানুষ। তো আমাদের মতো মানুষের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি তাদের চিন্তা থাকে ফ্যামিলির থেকে লোড কমানো, নিজের খরচটা যদি নিজেরা চালাতে পারি, একটু কম খরচে থাকতে পারি, সেই চেষ্টাটা করি। তো আমার হলে থাকা প্রয়োজন। হলে তো থাকতে হলে ছাত্রলীগের আসলে আপনার বাইরে থাকা যায় না, ছাত্রলীগ ছাড়া। আমরা অতীত ছাত্রলীগের হাত ধরে অনেকে পদ দিয়েছেন, কিন্তু আমাদের বরিশালের নেতা ছিলেন আলোচনা সাইডে পদও দিয়েছেন। তো ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ততা ওই সময় ছিল, কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকে এবার আন্দোলন করে এই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি। কিন্তু শিবিরের সাথে কার্যত আমার ওইভাবে যোগাযোগ ছিল, হয়তো আমার অন্য সহকর্মীদের চিনতে পারেন। তো এইটা একটা ভুল ব্যাখ্যা হবে যখন বলা হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট করতে। আবার এই আন্দোলনের সময় আমরা দেখেছি আপনার এখন আন্দোলনের পরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের মধ্যে ক্রেডিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে, এইটা আসলে আরেকটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। তো আমাদের অনুরোধ থাকবে আন্দোলনের, অবশ্যই সাকিব ভাইদের বলছে যে সমস্ত অংশীজনদের একটা ভূমিকা আছে, কন্ট্রিবিউশন আছে। আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশনকে স্মরণ করি এবং আমরা চাই আমাদের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং সংহতি গড়ে উঠেছিল, সেটার মধ্যে দিয়েই সবাই মিলে আগামীর বাংলাদেশে আমরা বিনির্মাণ করবো। তার জন্য আমাদের প্রয়োজন জাতীয় নির্বাচন। আশা করি অন্তর্বর্তী সরকার যেহেতু জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, খুব দ্রুত সময়ের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচন যেন একটি মডেল নির্বাচন হয়, সেই প্রত্যাশাই থাকবে। ধন্যবাদ।